ফের উত্তপ্ত ভাটপাড়া। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, ইট বৃষ্টি, গুলি চালানোর অভিযোগ। প্রাক্তন বিজেপি সাংসদের দাবি, বোমার স্প্লিন্টারে তিনি জখম হয়েছেন। তার অভিযোগ, তৃণমূলের মদতেই তার বাড়ি লক্ষ্য করে হামলা। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসবই অর্জুনের তৈরি চিত্রনাট্য, যাতে ভেসে থাকা যায়। জবাব আমি দেব, ওটা নিয়ে আমি ওসব ইসরায়েলকে বাধ্য হয়ে জবাব দিতে হচ্ছে না। গাজা থেকে হামলা হলো, ইসরায়েল জবাব দিল। এবার ইরান থেকে হামলা হচ্ছে, ইসরায়েল জবাব দেবে, আমরাও জবাব দেব। অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন, মানুষ জানেন এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ওখানে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করব বলে, ইস্যু তৈরি করব বলে করে, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। সাত সকালে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি। বাড়ির সামনে কিন্তু প্রচুর ইট পাটকেল এখানে পড়ে রয়েছে। এখানে এত বড় বড় ইটগুলো কিন্তু সেখান থেকে ছোড়া হয়েছে। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট, পাথর, গুলি সবই চলেছে। আমার পায়ে বোমের স্পিলটার লেগেছে। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। আজকে সকাল থেকেও পুলিশ প্রশাসনকে রীতিমতন আমি জানিয়েছি এবং পুলিশ প্রশাসন দেখতেও পেয়েছে যে সম্পূর্ণটা মজদুর ভবন থেকেই ক্রিয়েটেড ঝামেলা, কোনো মতো তৃণমূল কংগ্রেসের কোনো এর মধ্যে হাত নেই। ভাটপাড়ায় মেঘনা মোড়ে মজদুর ভবন, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি। শুক্রবার এখানে সাত সকালে বোমাবাজি। ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন অনুগামীরা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে পরিস্থিতি মোকাবিলায় মজদুর ভবনের সামনে পুলিশ পিকেট বসানো হয়। দেখবেন একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেখানে একটা পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নমিত সিং আর তার 10-15 জন দিয়েছে আদি লোক ছিল, তার হাতে ওপেন বোম, আর্মস। এই নমিত সিংটা কে? নমিত সিং এখানকার তৃণমূলের কাউন্সিলরের ছেলে। জোর করে এসডিও অফিসে বিজেপি কর্মীকে তাড়িয়ে সে ইলেকশনে জিতেছে। বাধ্য হয়ে আমাদেরকে নিজে নামতে হবে, পুলিশের উপর আর আমাদের কোনো ভরসা নেই। দেখুন, ওখানে যদি এখন পটকাও ফাটে, সেটাও দোষ নমিত সিং এবং সোমনাথ শ্যামের। যারা বোম চালিয়েছে তাদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক, যারা অশান্তি করার চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হোক। অর্জুন সিং এর অভিযোগের ভিত্তিতে ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরের ছিলেন নমিত সিং এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইসরায়েলকে বলে কিছু করবে ইরানের উপরে? ইসরায়েল সময় অপেক্ষা, সময় মতন জবাব দেবে। জবাব আমি দেব, ইসরায়েলকে বাধ্য হয়ে জবাব দিতে হচ্ছে না। গাজা থেকে হামলা হলো, ইসরায়েল জবাব দিল। এবার ইরান থেকে হামলা হচ্ছে, ইসরায়েল জবাব দেবে, আমরাও জবাব দেব। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন, মানুষ জানেন এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ওখানে আদি বিজেপি, তৎকাল বিজেপি, অর্জুনপন্থী বিজেপি, অর্জুনবাবুর বিরোধী বিজেপি, নানা ধরনের সব ওখানে রসায়ন রয়েছে। ওখানে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করব বলে, ইস্যু তৈরি করব বলে করে, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। নিউজ 18 বাংলা। তৃণমূল নেতা স্বামীর দাদাগিরি, প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখল, পুলিশের সামনেই সেনা জওয়ানকে মারধরের অভিযোগ। আর এই যে জমি দেখছেন, এই জমি দখলের অভিযোগ মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি লক্ষ্মীপুরের ঘটনা। টিএমসি সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হকের বিরুদ্ধেই অভিযোগ মানতে নারাজ মোহাম্মদ আনারুল হক। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা সভাপতির। আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি, আমার জমি দখল করে নিয়েছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব। আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমিতে নামতে দিই না। গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে। আমি পুলিশ এতে ইংলিশ বার থানাতে আমি তুরন্ত কেস করেছি। আমার নামে রেকর্ড আছে, আমার বউ নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি।
ওর ওইখানে কোনো জমি নেই। ওইখানে আমার 2012 সাল থেকে আমি একটা জায়গা কিনে শোরুম বানিয়ে ব্যবসা করছি এবং ওখানে বসবাস করছি। কেউ এসে বললো না যে এখানে আমার জমি ছিল, কোথা থেকে এসে বলছে আমার এখানে জমি ছিল। হঠাৎ তোমার যদি জমি থাকে তুমি বিএলআরকে বলো, কোর্টকে বলো তোমার জমি কোথায় আছে, ঠিক ডিটেকশন করে বের করে দিয়ে দেবে। কিন্তু এই জমিটা আমি কিনে নিয়েছি ভাই, আমার তো কিনা জমি। এটা ও সাক্ষী প্রমাণ দিয়ে ও প্রমাণ করবে যে ওকে মেরেছি বা ধরেছি, আবার বাদ ধরার কোনো প্রয়োজন নেই। এখন অনেকে একটা জমিকে 3 বার বিক্রি করে দিচ্ছে, এমনও লোক আছে। জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে, একবার জমি কিনে নিচ্ছে আরেকবার বিক্রি করছে। পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে। হতে পারে যে যিনি জমির মালিক তিনি হয়তো 3 বার জমি বিক্রি করে দিয়েছেন, তদন্ত করে দেখছি। যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসনকে বলবো তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবো। মঙ্গলের তৃণমূল, আজ বিজেপি। মঙ্গলবার মাথাভাঙায় বিজেপির পঞ্চায়েত দখল তৃণমূলের। আজ মিছিল করে ফের সেই পঞ্চায়েতের দখল নিল বিজেপি। মাথাভাঙা 2-এর বড় শোলমারি পঞ্চায়েতের ঘটনা। 23 আসনের পঞ্চায়েতে বিজেপি 14, তৃণমূল 9। মঙ্গলবার বিজেপি 3 সদস্য তৃণমূলে যাওয়ায় পঞ্চায়েত হয় ঘাসফুলের। আজ তৃণমূল থেকে ফের একজন বিজেপিতে আসে। এখন শোলমারি পঞ্চায়েতে বিজেপি 12, তৃণমূল 11। আমার চেয়ারটাকে সরিয়ে দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু মামুনের নেতৃত্বে উপপ্রধানকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এরা কোনো নিয়ম শৃঙ্খলা জানে না, এটাই তৃণমূলের কৃষ্টি কালচার। কারণ একটা নির্বাচিত প্রতিনিধি একটা প্রধানকে 2.5 বছরের আগে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না, এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন। আমি চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমার অফিসে আমি বসবো, দেখবো কার কত ফুটের পাতা আছে, আমি বসবো, মানুষের পরিষেবার স্বার্থে আমি মানুষের কাজকর্ম চালিয়ে যাবো। আচ্ছা, আপনাদের এখন সদস্য সংখ্যা কত আছে? এখন আমাদের সদস্য সংখ্যা 12 জন আছেন, 12 জনই আমাদের সাথে আছেন। এটা তামাশা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তামাশা শুরু করে দিয়েছে। জনগণের দ্বারা নির্বাচিত প্রধান ওকে বাদ দিয়ে ওরা এসে এমনি চেয়ারে বসে গিয়ে প্রধান হয়ে যায়। জনগণ চাইছে এই প্রধানকে পুনরায় চেয়ারে বসানোর জন্য। প্রধানের চেয়ারে কি করে আসে অন্য মানুষ বসে যায়, এটা তো অবাক কাণ্ড তৃণমূলের জামানে দেখছি। যাকে আমরা নিয়েছিলাম গঙ্গাধর মণ্ডল, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করছিল। পরবর্তীতে বিজেপি হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রাণে মারার হুমকি দেখিয়ে ওকে পুনরায় নিয়ে গেছে। কিন্তু বর্তমানে আমাদের খবর আছে যে তিনি 2-1 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আমাদের দলে পুনরায় যোগদান করবেন। ঠিক আছে, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের নেতৃত্বে বড়শোলমারি অঞ্চল চলছে এবং চলবে। কিন্তু বিজেপি আজকে যেটা করলো যে ওরা এসে অঞ্চল দখল করবে, দখল করার অধিকার ওদের নেই। ঠিক আছে, অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং দখলে চলবে আগামী দিনে। আর এই পঞ্চায়েত হাতছাড়ার পরেই যে ছবি দেখছেন আপনারা, ভাঙচুর 2 নম্বর বড় শোলমারিতে প্রধানের চেয়ার ভাঙচুর। পঞ্চায়েত প্রধানের চেয়ার ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাণ্ডবের অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির, ভাঙচুরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এবার দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতিতে গণ ইস্তফা। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সমিতির 12 সদস্যের পদত্যাগ। বিডিওর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির ঘটনা। পঞ্চায়েত সমিতিতে 21 আসনের মধ্যে তৃণমূল 19, বিজেপি 2। নতুন সভাপতি হওয়ার পর আমরা যা দেখতে পেলাম, একের পর এক কাজে অনিয়ম, দুর্নীতি। পঞ্চায়েত সমিতির কোনো মিটিং না ডেকে একক সিদ্ধান্তে বিডিওকে হাত করে উনি কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন এবং গ্রামেগঞ্জে যেসব কাজগুলো উনি করেছেন প্রত্যেকটা কাজে রাস্তা ফেটে গেছে, কথা ধস নেমে গেছে। বারবার বিডিও সাহেবকে আমরা বলার পরেও বিডিও সাহেব কোনো কর্ণপাত করেন না। 12 জন মেম্বার আমরা পদত্যাগ করলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কালাবতী কুমার এবং আমাদের বলরামপুর ব্লকের বিডিও সাহেব, ওনারা 2 জন মিলে যে চরম দুর্নীতির কাজে জড়িয়ে পড়েছেন, এর বিরুদ্ধে আমরা আমাদের সম্মান রক্ষার্থের জন্যে পদত্যাগ করতে বাধ্য হলাম। দুর্নীতির অভিযোগ, দুর্নীতিটা আমরা করি নাই, তো দুর্নীতিটা না করায় যদি ওরা অভিযোগ করছে তাহলে আর কি করবো? কোনো সেরকম দুর্নীতি কাজ করিয়েই নাই। ভিত্তিহীন, একদম ভিত্তিহীন।
কোনো দুর্নীতি জড়িত নাই। ফের জেল হেফাজতে পার্থ অয়ন। 7ই অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় অয়ন। জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, সিবিআই কি সওয়াল জবাব হলো ঠিক আদালতে? বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গত মঙ্গলবার দিন ফোন অ্যারেস্ট করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আরো একজন অভিযুক্ত অয়নশীলকে, এবং তারপর থেকে তারা জেল হেফাজতে ছিলেন। আজকে তাদের দুজনকেই ভার্চুয়ালি শুনানিতে পেশ করা হয় এবং সিবিআইয়ের তরফে যেটা আদালতে দাবি করা হয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সরাসরি যোগসূত্র বা যোগসাজশ পাওয়া যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের এবং তাকে জেরা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে অয়নশীলের প্রসঙ্গে সিবিআইয়ের তরফে যেটা জানানো হয়েছে যে বিভিন্ন চাকরি প্রার্থী, যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে তিনি টাকা নিচ্ছেন এবং সেই টাকা পৌঁছে দিচ্ছেন পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে, এবং একই সঙ্গে ইমেল মারফত তিনি কিছু জনের চাকরি প্রার্থীর লিস্ট তিনি পাঠিয়ে দিচ্ছেন তাদের চাকরির জন্য। এই সমস্ত তথ্য তদন্ত করতে গিয়ে সামনে এসছেন, তাদেরকে জেরা করার প্রয়োজন রয়েছে। এই কারণেই তাদেরকে ফোন অ্যারেস্ট দেখানো হয়েছে, ফোন অ্যারেস্ট করা হয়েছে সিবিআই তরফে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী আদালতে স্পষ্ট করেছেন 2021 সাল থেকে প্রায় 2.5 বছর সময় হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক দুর্নীতি মামলাতে ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে, সেখানে এতদিন 2.5 বছর হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়নি। কেন এতদিন পর জেরা করা হচ্ছে, সেই জায়গা থেকে সিবিআই বলেছে যে ইতিমধ্যেই বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেরা করার প্রয়োজন রয়েছে। এবং আজকে বেল হিয়ারিং হয়েছে, জামিনের আবেদন করা হয় পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফে। যদিও সিবিআই তরফে আগামী সোমবার রিপ্লাই করা হবে বা তাদের তরফে তাদের বক্তব্য পেশ করা হবে আদালতের কাছে, সেই কারণে আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেশ।